দর্শক, সংবাদ পর্যালোচনামূলক অনুষ্ঠান প্রাণফুটা নিউজ এন্ড ভিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছে আমি হাসান আহমেদ চৌধুরী কিরণ। দর্শক, আলোচনার জন্য আজ আমাদের স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব মঞ্জুরুল হাসান খান, উপদেষ্টা সিপিবি, ও জনাব খন্দকার মনিরুজ্জামান, ভারপ্রাপ্ত সম্পাদক দৈনিক সংবাদ। দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের প্রাণফুটা নিউজ এন্ড ভিউজ অনুষ্ঠানে। শুরুতে আমরা বাংলা ভিশনে প্রচারিত যে সংবাদ শিরোনামগুলো সেগুলো দেখে নিই। জিয়া অরফানেজ ও চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বেগম জিয়ার জামিন বাতিল, গ্রেফতারি পরোয়ানা জারি। পরোয়ানা রাজনৈতিক হয়রানির জন্য জারি হয়নি বলেছেন বাণিজ্যমন্ত্রী। হরতাল অবরোধের নামে জানমালের ওপর বিএনপি জামায়াতের হামলা গ্রহণযোগ্য নয় বলেছেন প্রধানমন্ত্রী। চলমান সহিংসতায় ক্ষতিগ্রস্ত বাস মালিকদের আর্থিক অনুদান প্রদান। রাষ্ট্রদ্রোহ ও সশস্ত্র বাহিনীকে উস্কানি দেওয়ার অভিযোগে মাহমুদুর রহমান মান্নার 10 দিনের রিমান্ড মঞ্জুর। পিলখানা হত্যাকাণ্ডের 6ষ্ঠ বার্ষিকীতে বিচার দ্রুত শেষ করার তাগিদ স্বজনদের, সুষ্ঠুভাবে এগোচ্ছে বিচার বললেন বিজিবি মহাপরিচালক। পদ্মায় লঞ্চডুবির 4 দিন পর আজ আরও 7টি মরদেহ উদ্ধার। মৃতের সংখ্যা দাঁড়ালো 78। কোনো প্রশিক্ষণ ছাড়াই সহকারীরা চালাচ্ছে পাটুরিয়া দৌলতদিয়ার অধিকাংশ লঞ্চ। আমরা আমাদের প্রধান শিরোনামগুলো দেখলাম এবং শিরোনামের শুরুগুলো একই ধরনের বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট সেগুলো নিয়ে শিরোনাম আমাদের করতে হয়েছে এবং সেগুলি করা হয়েছে বাংলা ভিশন অন্যান্য চ্যানেলের মতো। আমি মঞ্জু ভাই, আপনাকে দিয়েই যদি আমরা আলোচনাটা এইভাবে শুরু করতে চাই, 52 দিন ধরে আমাদের দেশে অবরোধ হরতাল চলছে লাগাতার এবং 101 জন নানা পরিসংখ্যান রয়েছে মারা গিয়েছে, আগুনে মরছে, বন্দুক যুদ্ধে মারা যাচ্ছে, নানাভাবে মানুষের যে মৃত্যু, সেই মৃত্যুর সংখ্যাও বাড়ছে। এই অবস্থার মধ্যে দিয়ে পরস্পর মুখোমুখি যে রাজনৈতিক অবস্থান, এই অবস্থানের আসলে পরিত্রাণের উপায় কি, বা আমরা এই বিষয়ে আপনার বিশ্লেষণ কি? দীর্ঘ রাজনৈতিক জীবনে আপনার দেখা সেই, যদি আমি মনে করি 69, 70, 71 এবং 90 সহ বর্তমান পরিস্থিতিকে আপনি কিভাবে বিশ্লেষণ করছেন? তো পরিত্রাণের তো পথ এখন দেখা যাচ্ছে না। একটা সমাধান বলেছে আওয়ামী লীগ, যেটার মূল কথা হচ্ছে যে বিএনপিকে নির্মূল করে দেওয়া, বিএনপিকে কোনো স্পেস না দেওয়া। সমস্যা এবং সংকট তো ওই কারণেই সৃষ্টি হয়েছে যে তাকে স্পেস দেওয়া হয়নি। তারপর সেই স্পেসটা বিএনপি সঠিকভাবে ইউজ করে নেয়। তারা এই হরতাল অবরোধের নামে সহিংসতা করেছে, নাশকতা করেছে, সেগুলি হচ্ছে ভিন্ন বিষয়, কিন্তু স্পেসটা দেওয়া হয়নি। এইটা হচ্ছে একটা প্রধান সমস্যা। আর একটা সমস্যা হচ্ছে যে অপরদিকে বিএনপি যেটা বলছে যে তাদের দাবি না মানা না পর্যন্ত আন্দোলনটা চলতেই থাকবে। তাহলে তো আমরা একটা কানাগলির মধ্যে ঢুকে ফেললাম, যেখানে মানে টানেলের অপর দিকে কোনো আলো দেখা যাচ্ছে না। তো এটার সমাধান কিভাবে হবে? আমরা যদি আমাদের দেশের ইতিহাস বা পৃথিবীর বিভিন্ন দেশের ইতিহাস দেখি, এইভাবে সমস্যার কিন্তু সমাধান হয় না, সংকটটা থেকেই যায়। এখন আওয়ামী লীগ বলছে যে বহু আগে বলেছিল তারা, তার মধ্যে তো কয়েক সপ্তাহ পার হয়ে গেছে, 7 দিনের মধ্যে তারা এটাকে বন্ধ করে ফেলবে। তো 7 দিনের মধ্যে তো বন্ধ হয়নি, এটা বিরাট আতঙ্ক। আজকেও এখানে টেলিভিশনে আসার সময় দেখে আসলাম যে মানুষের মধ্যে প্রচন্ড আতঙ্ক, গাড়ি ঘোড়া কমে গেছে। এই বিশেষ করে সম্ভবত এই খালেদা জিয়ার গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, এটা নিয়ে একটা আতঙ্ক চলছে যে গ্রেপ্তার হলে একটা কি পরিস্থিতির উদ্ভব হয়, সেটা নিয়ে একটা আতঙ্ক চলছে। এটা আমাদের জন্য তো মঙ্গলজনক না। আমি মনে করি যে এখন খালেদা জিয়া তার পক্ষ থেকে এই যে হরতাল অবরোধ আহ্বান করেছে, সে হরতাল অবরোধ এটা প্রত্যাহার করা দরকার, নিজের পক্ষে এটা স্থগিত করা দরকার। কেননা এটার সুযোগ নিয়ে সেই করুক আর যেই করুক, এখানে বহু সন্ত্রাস এবং নাশকতা চলছে, 1 নম্বর। দ্বিতীয় হচ্ছে যে শুধু সন্ত্রাস নাশকতা তা না, কিছু গুপ্ত খুন হচ্ছে, হত্যাকাণ্ড হচ্ছে, ক্রস ফায়ার হচ্ছে, তথাকথিত বন্দুক যুদ্ধ হয়েছে। আমাদের এখানে একটা সেদিন খবর বেরিয়েছে যে গণপিটুনিতে একজন মারা গেছে। সেই গণপিটুনিতে তার গায়ে হচ্ছে প্রায় 50টার উপরে গুলি বিদ্ধ হয়েছে। তো এই ধরনের ঘটনা তো খুব আতঙ্কজনক। এ তো এক ধরনের মনে হয় যে দেশে একটা গেস্টাপো বাহিনীর সন্ত্রাস চলছে। এটা আমাদের জন্য খুব বিপজ্জনক। সেটা তার প্রত্যাহার করে দেওয়া উচিত এবং আওয়ামী লীগ যেটা করা উচিত সেটা হচ্ছে তাদেরকে, বিএনপিকে একটা স্পেস দেওয়া, বিরোধী দল যত খারাপ হোক তাকে একটা স্পেস দেওয়া। যেটা বিএনপির ব্যাপারে করছে সেটা
জামাতের সম্পর্কে করা উচিত, যে জামাতকে নিষিদ্ধ করা উচিত। সারা দেশের বিভিন্ন রাজনৈতিক দল এবং একসময় আওয়ামী লীগের নেতারা বলেছিলেন, কিন্তু এখন পর্যন্ত সেই জামাতকে কিন্তু নিষিদ্ধ করা হয়নি। হিজবুত তাহরীর নিষিদ্ধ করেছে, করার পরেও কিন্তু তারা দিব্যি পোস্টার লাগিয়ে যাচ্ছে। এটা তো একটা ভয়ঙ্কর ঘটনা আর কি, এবং পোস্টারটা অত্যন্ত উস্কানিমূলক, ডেঞ্জারাস। আমরা তো রাজনীতি এতদিন ধরে করি, এই ধরনের পোস্টার দেখি নেই। সেখানে মোবাইল নাম্বার দেওয়া হয়েছে, সেখানে বলা হয়েছে সেনাবাহিনীকে সঙ্গে নিয়ে আসতে হবে, তারা যাতে হস্তক্ষেপ করে, এবং সেনাবাহিনীর সাথে আপনাদের যারা ওটা পড়ছে, আপনাদের যাদের যোগাযোগ আছে তারা তাদের সাথে যোগাযোগ করে আমাদের সাথে যোগাযোগ করিয়ে দেন। সেখানে মোবাইল নাম্বারও দেওয়া হয়েছে। এইভাবে ঘটনা ঘটছে, সেগুলো তো বন্ধ করার কোনো উপায় নেই। সরকার অনেক কথা বলছে। গত 5ই জানুয়ারি যে নির্বাচন হয়েছিল, তার আগে পরে যে প্রচন্ড রকম নাশকতা হয়েছে, সেই নাশকতা এবং সন্ত্রাস, সেগুলি নিয়ে কিন্তু একজনের আজ পর্যন্ত সাজা হয়েছে আমরা দেখিনি। এখনো বহু মামলা মোকদ্দমা হচ্ছে, বহু গ্রেপ্তার হচ্ছে, এবং হুকুমের আসামি করা হয়েছে। খালেদা জিয়াকে, ফখরুল সাহেবকে আসামি করা হয়েছে, কিন্তু সেটারও বিচার কি হবে না হবে আমাদের জানা নেই। যদিও সরকার সাম্প্রতিককালে বলেছে যে এটা খুব শীঘ্রই 6 মাসের মধ্যে এগুলি বিচারগুলি সম্পন্ন করা হবে। কাজেই এই অরাজকতা, এই আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, এটা কিন্তু অব্যাহত আছে, এবং সেটা তো আরো বিপদের জায়গায় চলে যাবে যখন এটার তো এই আইন শৃঙ্খলা পরিস্থিতি সমস্যা সমাধানের যে চেষ্টা, সেই চেষ্টার কফিনের মধ্যে শেষ পেরেক হবে খালেদা জিয়ার গ্রেপ্তার। এই জিনিসগুলি তো খুবই খারাপ। আমরা আসলে খালেদা জিয়ার গ্রেপ্তারের প্রসঙ্গ নিয়ে আসছিলেন মঞ্জুরুল হাসান খান ভাই, এবং বলছিলেন যে এটি আসলে সংকট সমাধান করবে কিনা সেটি একটা ভাববার জায়গা তৈরি করেছে। আপনার বিশ্লেষণে কেবল আসলে আমরা সমাধান এবং সংকটের যে পরিণতির দিকে যাচ্ছে সেটার একটা উত্তরণ দরকার, সেটি কিন্তু আমাদের মূল আলোচ্য বিষয়। উত্তরণের বিষয় তো মঞ্জু ভাই যেটা বলছে তার থেকে আমার বক্তব্য খুব পার্থক্য না। বিষয়টা হচ্ছে যে রাজনীতিতে রাজনৈতিক দলগুলোর জন্য স্পেস থাকা দরকার। সেসব দল যারা বাংলাদেশে বিশ্বাস করে, মুক্তিযুদ্ধে বিশ্বাস করে, সেসব দলের জন্য স্পেস থাকা দরকার। জামাত ইসলাম বিশ্বাস করে না, সুতরাং জামাত ইসলাম মুক্তিযুদ্ধের বিরোধিতা করছে, এখনো বাংলাদেশের বিশ্বাস করে না। জামাত ইসলামের জন্য স্পেস থাকার কোনো ব্যাপার নেই, সেটা নিষিদ্ধ করতে হবে, সেটাই সকলের দাবি। সমস্যাটা হয় তখনই যখন এই জায়গাটা, এই সহিষ্ণুতার জায়গাটা লঙ্ঘিত হয়ে যায়। সেটা সব দলের ক্ষেত্রেই প্রযোজ্য, সব সরকারের ক্ষেত্রেই প্রযোজ্য। এখন ধরেন বিএনপি একটি জনসভা করতে চেয়েছিল সরোয়ার্দী উদ্যানে, কিছু প্রিএমটিভ কারণে বা প্রিএমটিভ ধারণা থেকে সরকার পক্ষ থেকে বা পুলিশের পক্ষ থেকে, এখন তো ডিএমপি অনুমোদন দেয়, তারা বললো যে এই সভা করা যাবে না। তারপরেই আমি মনে করি যে এই সিদ্ধান্তটা একটা ভুল সিদ্ধান্ত এই জায়গাটায়, এবং এর ফলে বিএনপিকে একটা সুযোগ দেওয়া হলো, এবং বিএনপির সঙ্গে জামাতকে একটা সুযোগ দেওয়া হলো। আজকের যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, সন্ত্রাস অব্যাহত, পেট্রোল বোমা অব্যাহত, ককটেল অব্যাহত ভাবে চলছে, হরতাল অবরোধ অব্যাহত ভাবে চলছে, এবং এগুলো দেখেন আপনি যে সবগুলি কর্মসূচি বলা যায় অনেকটা গায়েবী আওয়াজের মতো কর্মসূচি ঘোষণা করা হচ্ছে। কারা করছে কেউ দেখছে না, কিন্তু কর্মসূচি ঘোষিত হয়ে যাচ্ছে। বুধবার দিন হরতাল শেষ হয়ে গেল, কর্মসূচি ঘোষিত হয়ে গেল শুক্রবার দিন সকাল পর্যন্ত হরতাল অবরোধ থাকবে। এটা তো আসলে রাজনৈতিক আন্দোলন না। রাজনৈতিক আন্দোলন মঞ্জু ভাইও করেছেন, আমরাও কিছু কিছু করার চেষ্টা করেছি। সেখানে তো মানুষ থাকতে হবে আন্দোলনের সঙ্গে, রাজনৈতিক কর্মসূচির সঙ্গে মানুষ থাকতে হবে, মানুষের সম্পৃক্ততা থাকতে হবে, মানুষকে সঙ্গে নিয়ে আন্দোলনটা করতে হবে। সেটা কিন্তু যারা আন্দোলন করছে তারা করছে না। সুতরাং এরকম একটা পরিস্থিতিতে এর সমাধান কি, যারা এর সঙ্গে যুক্ত না তাদের পক্ষে বলা খুব কঠিন। তবে আমরা কি চাই সেটা বলতে পারি। আমরা যেটা চাই, যেটা প্রথমত হচ্ছে যে হরতাল অবরোধ, সন্ত্রাস, বোমাবাজি, পেট্রোল বোমা এগুলি বন্ধ করতে হবে। মানুষ আগের দিনের রাজনীতিবিদরা পুলিশের লাঠিবাড়ি খেয়েছে, গুলির সম্মুখীন হয়েছে, আহত হয়েছে, জেলে গেছে। এখন দেখি যে সাধারণ মানুষ পেট্রোল বোমায় মরছে, রাজনীতিবিদরা না। যারা রাজনীতি করছে, আন্দোলন করছে, তারা আঘাত পাচ্ছে না, আঘাতটা পাচ্ছে সাধারণ মানুষ। এটা কোনো রাজনীতি না। এই জায়গাটায় হরতাল অবরোধ
এগুলো বন্ধ করতে হবে, সন্ত্রাস সহিংসতা বন্ধ করতে হবে, সরকারকেও একটা স্পেস দিতে হবে। হ্যাঁ, আজকে হোক কালকে হোক ইলেকশন তো করতে হবে, তাই না? সেই ইলেকশনের জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে তো আলোচনা করতে হবে। সেটা আজকে হোক, 6 মাস পরে হোক, 1 বছর পরে হোক, 2 বছর পরে হোক। এবং সেই পরিবেশটা তো একটা থাকতে হবে, রাজনীতিতে আলোচনা করার একটা পরিবেশ। যেসব দল রাজনীতিতে অংশগ্রহণ করবে সেগুলি যদি না থাকে, এবং এরকম একটা পরিস্থিতিতে কিন্তু এই পরিবেশটা কখনো হবে না। এখন কেউ কেউ বলেন বা বলার চেষ্টা করেন যে কোনো আলোচনা নয়, কোনো সংলাপ নয়। হ্যাঁ, হইতে পারে এখন কোনো আলোচনা নাও হইতে পারে, এখন কোনো সংলাপ নাও হইতে পারে, কিন্তু পলিটিক্যাল কোর্স যদি অব্যাহত রাখতে হয় তাহলে একটা না একটা সময় অবশ্যই রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করতে হবে, এবং সেই আলোচনার ভিত্তিতে পরবর্তী রাজনৈতিক কর্মসূচি, দেশের জন্য গণতান্ত্রিক কর্মসূচি নির্ধারিত হবে। এখন এটা যদি মাইন্ডসেটে না থাকে তাহলে কিন্তু এই সমস্যার সমাধান হওয়া খুব কঠিন বলে আমি মনে করি। নিশ্চয়ই আমরা আসলে কিছুটা হলো হতাশার মধ্যে দিয়ে আমরা আমাদের সময়গুলো অতিবাহিত করলাম, যে কয়েক মিনিট আমরা আজকে আলোচনা করলাম। তবে পরবর্তী পর্বে আমরা যদি বাংলাদেশে ক্রিকেট খেলা রয়েছে বা অন্য অন্য কিছু রয়েছে, আমরা যদি একটু প্রাণের সঞ্চার পাই সেটার জন্য আমরা প্রত্যাশা করবো। দর্শক, তবে এখন একটা ছোট্ট বিরতি যাচ্ছি প্রাণফোড়া নিউজ এন্ড ভিউজে। কিছুক্ষণের মধ্যে আমরা আপনাদের কাছে আবার ফিরে আসবো। দর্শক, আরেকবার স্বাগত প্রাণফোড়া নিউজ এন্ড ভিউজে। আপনারা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা আলোচনায় ফিরে আসছি। একটু যদি আলোচনায় যাই, মাহমুদুর রহমান মান্নাকে, নাগরিক ঐক্যের আহ্বায়ক, তাকে রাষ্ট্রদ্রোহ সশস্ত্র বাহিনীকে উস্কানি দেওয়ার মামলায় তাকে 10 দিনের রিমান্ড চাওয়া হয়েছে। এবং মাহমুদুর রহমান মান্না কিন্তু তার একটা গ্রেপ্তার হওয়ার আগে একটা স্ট্যাটাসে বলেছেন তিনি আশ্চর্য হয়েছেন। তিনি এই ধরনের মন্তব্য করার চেষ্টা করেছেন যে এই ধরনের কোনো কিছু তিনি উস্কানি বা কোনো কিছু দেয়নি বলে তিনি মন্তব্য করার চেষ্টা করেছেন তার যে স্ট্যাটাসে। আসলে বাংলাদেশের একটা শান্তিপূর্ণ দেশ, বাংলাদেশের মানুষ শান্তি চায়। এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে এই ঘটনা বা এই ধরনের বিষয়গুলো আমাদেরকে কি ধরনের একটা অসুবিধার দিকে ঠেলে দিতে পারে বলে মনে করেন আপনি? না, আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে একটা ভালো দিক যে সে তাকে নিয়ে গেল, পুলিশ বললো আমরা জানি না। তারপর এটা তো নিয়ম হচ্ছে যে 24 ঘন্টার মধ্যে তাকে কোর্টে প্রডিউস করা হবে। সেটাই 21 ঘন্টার মধ্যেই সেটা করেছে, তার whereabout প্রকাশ করা হয়েছে এবং তারপর তাকে কোর্টে হাজির করা হয়েছে, সেটা আমরা দেখলাম। তারপর একটা রিমান্ড নেওয়া হয়েছে 10 দিনের জন্য। রিমান্ড 10 দিনের রিমান্ড, এরকম তো রিমান্ড সবসময় নেওয়া হয় আর কি। তো এর আগে আমরা যেটা দেখেছি যে রিমান্ডে সবসময় টর্চার করা হয়। আমরা এটা সবসময় এটা নিন্দা করি। আমেরিকাতেও যে টর্চার হয়েছে সেখানে আমেরিকাতেও নিন্দা করা হয়েছে। ইরাকি, আফগান এদেরকে যখন ধরেছিল তালেবান, আল কায়দার সাথে কানেক্টেড লোকজন, তাদের উপর ফিজিক্যাল টর্চার করা হয়েছে। কোনো সভ্য সমাজে এটাকে অ্যালাউ করে না। তো সেই ধরনের রিমান্ডে যদি টর্চার হয়, আমরা এটা উদ্ঘাটন করা দরকার, সেটা ঠিক আছে। তো আমার প্রশ্ন হচ্ছে যে একজন অজ্ঞাত লোক যে ফোন করেছে তাকে কি সরকার আইডেন্টিফাই করতে পারে না? সরকারের এত মেকানিজম আছে, এটা তো তার ভয়েসই করে এটা, এবং সে তো তার কিছু পরিচয় দিয়েছে, কিছু হিন্টস দিয়েছে, সেটা তাকে ধরতে পারে না? সেটাও তো ধরা উচিত। তারপর অন্যান্য অফিসারদের যারা কথা বলেছে সেটাও তো লোকেট করা দরকার। সেটা একটা সুষ্ঠু তদন্ত হোক, এটা আমরা চাই আর কি। সুষ্ঠু তদন্ত হোক। মামলার ডিসকাশনের যে ডাইরেকশনটা, সেই ডাইরেকশনটা তো এটা আমি মনে করি যে ঠিক না আর কি। যেভাবে কথা বলেছে, বিএনপির খোকার সাথেও কথা বলেছে এবং ইয়ের সাথে কথা বলেছে, সেটার মধ্যে কিছু প্রভোকেশন আছে। এবং বিশেষ করে অজ্ঞাতনামা ব্যক্তির সাথে যখন কথা বলেছে, তাতে একটা ধারণা করা হয় যে এখন যে একটা আন্দোলন হচ্ছে সেখানে একটা মিলিটারি ইন্টারভেনশন চাওয়া হচ্ছে। তো এইটা তো ঠিক না। এবং এটা আমরা যেমন কমিউনিস্ট পার্টি, আমরা তো আমাদের জন্মলগ্ন থেকেই পাকিস্তান আমলেও তো আমরা এই ধরনের মিলিটারি ইন্টারভেনশন দেখেছি, মার্শালও দেখেছি, আমরা সবসময় এটার বিরোধিতা করেছি। বাংলাদেশেও যখন হয়েছে আমরা সবসময় এটার বিরোধিতা করেছি। এবং সর্বশেষ যে 1/11 এখানে ঘটলো, সেটা তো কিছু কিছু রাজনৈতিক দলের নেতা নেত্রীরা এই কথাও বলেছেন যে এটা আমাদের আন্দোলনের ফসল, তাতে সেটাকে অন করেছেন। কিন্তু আমরা কিন্তু কমিউনিস্ট পার্টি সেগুলি কন্ডেম করেছি। কেননা এই ধরনের ইন্টারভেনশন অতীতে অভিজ্ঞতা আমরা দেখি, সেটা সেনাবাহিনীর জন্য মঙ্গলজনক হয় না
এবং দেশের জন্য শেষ পর্যন্ত মঙ্গলজনক হয় না। অবশ্যই এবং আমরা 1/11 পরে কিন্তু আমরা পরের দিনই আমরা মিছিল করেছি, আমি নিজে ছিলাম সেখানে, মিছিলে ছিলাম, একটা মিটিং করেছি পুলিশের বাধা উপেক্ষা করে, এবং তারপর আমাদের লোকজনকে অ্যারেস্ট করা হয়েছে এবং আমাকেও পার্টি অফিসে 1.5 ঘন্টা মিলিটারি এবং পুলিশ ঘেরাও করে রেখে দিয়েছিল। কাজেই আমরা কিন্তু সবসময় এটার বিরুদ্ধে। আমরাও তো একটা বিকল্প চাচ্ছি, আমরাও কিন্তু মনে করছি যে এই দুইটা দল, এদের কাছে বাংলাদেশ নিরাপদ না। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব বলেন, বাংলাদেশের গণতন্ত্র বলেন, সেটা নিরাপদ না। এখানে একটা বিকল্প শক্তির উত্তর, সেই বিকল্প শক্তিটা হচ্ছে রাজনৈতিক শক্তি। সেটার মধ্যে এই ধরনের সামরিক বাহিনী টাহিনী এদের স্থান নেই। সামরিক বাহিনী যে দায়িত্ব পালন, তাদের সেই দায়িত্ব আছে, সেই দায়িত্ব পালন করবে। আমরা হয়তো আবার একটু সময় থাকলে ফিরে আসবো। আমরা একটু মনে হয় আপনার কাছে ভিন্ন প্রসঙ্গে আসি, মত প্রকাশের স্বাধীনতা নিয়ে একটা জায়গায় যেখানে আসি, সেখানে জাতিসংঘের যে নিয়মিত যে ব্রিফিং হয়, সেই ব্রিফিং এ বান কি মুনের মুখপাত্র তিনি বলেছেন মত প্রকাশের স্বাধীনতা সংবাদপত্রের অস্তিত্বকে বাংলাদেশ প্রসঙ্গে বলতে গিয়ে বলেছেন যে কোনো দেশের গণতন্ত্রের একটা বড় অংশ, আমরা সেই স্বাধীনতা সংবাদপত্রের টিকে থাকার প্রতি সমর্থন করি। বাংলাদেশ প্রসঙ্গে আলোচনায় সেটি বলেছেন। তো আপনি তো একটি পত্রিকা সম্পাদনা করছেন, সাংবাদিকতা প্রফেশনে যুক্ত রয়েছেন, জাতিসংঘের এই ধরনের মন্তব্য বা বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটটাকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? এটা ঠিক আগে আজকেই পাঠিয়েছে, আমি দেখে আসিনি, অফিস থেকে আগে বেরিয়ে এসেছি। তো বিষয়টা হচ্ছে যে একটি সংবাদপত্রের স্বাধীনতা বা মত প্রকাশের স্বাধীনতা, এটা তো গণতন্ত্রের মৌলিক বিষয় আর কি। থমাস জেফারসনের কথা যদি আমরা করি, স্টেট এন্ড, যে রাষ্ট্রের সংবাদপত্র স্বাধীনতা নাই এবং সংবাদপত্র এবং সরকার দুটার মধ্যে তাকে যদি স্বাধীন সংবাদপত্র এবং সরকার দুটো তাকে বেছে নিতে হয়, তাহলে তিনি বলছেন যে আমি তাহলে স্বাধীন সংবাদপত্রকে বেছে নিব আর কি। জেফারসনের আরেকটা কথা আছে, ইট ইজ দি গভর্নমেন্ট হু শুড বি সেন্সার্ড, সরকারকে সেন্সার করতে হবে, জেফারসন বলছে আর কি। বিষয়টা হচ্ছে কি যে শাসন বলেন, প্রশাসন বলেন বা রাজনৈতিক প্রক্রিয়া বলেন, মত প্রকাশ যদি না হয়, স্বাধীনতাটা যদি না থাকে, তাহলে পুরোটাই হয়ে যায় একটি অটোক্রেটিক ব্যবস্থা আর কি। তফাৎটা একটা অটোক্রেটিক ব্যবস্থার সঙ্গে একটা গণতান্ত্রিক ব্যবস্থা, এই যে একটাই তফাৎ, সেটা হচ্ছে এখানে মত প্রকাশের স্বাধীনতা থাকবে, ভিন্ন মত প্রকাশের স্বাধীনতা থাকবে, ব্যক্তিগত মত প্রকাশের স্বাধীনতা থাকবে ইত্যাদি। আমাদের সংবিধানে সেই কথাটা আছে। সুতরাং এই জায়গাগুলো খুব, এবং বিশেষ করে যেমন আমরা অনেক সময় বলি, আমরা বলি না, এটা বলাই হয়ে থাকে যে ইন এ ওয়ার ফার্স্ট ক্যাজুয়ালিটি ইজ ফ্রিডম অফ স্পিচ। যে কোনো যুদ্ধে প্রথম যে ক্ষতিটা হয় সেটা হচ্ছে মত প্রকাশের স্বাধীনতাটা। আমাদের এখানে তো একটা যুদ্ধ চলতেছে এক অর্থে, তাই না? তো সেখানে দেখেন আমাদের এখানেও কিন্তু একটা টেন্স, আপনি একটা মিডিয়ার সঙ্গে আছেন, আমি আছি, আমাদের মধ্যে কিন্তু সবসময় একটা টেনশন কাজ করে যে আমরা কি লিখবো, কতটুকু বলবো, কতটুকু বলবো না। হ্যাঁ, কেন কাজ করে এই কারণে যে আমরা দেখি যে অনেক সময় এই জায়গাগুলো আমাদের লেখাটা, যেমন ধরেন আমি বলি খোলাখুলি যে ডেইলি স্টার একটি ছবি ছেপেছে এবং তার একটা ক্যাপশন দিয়েছে, সেটা কি? সেটা হচ্ছে যে নিষিদ্ধ ঘোষিত হিজবুত তাহরির আবার তৎপর হয়ে গেছে। আচ্ছা, এটা একটা সংবাদ, একটা তথ্য তার পাঠককে সে দিচ্ছে। এটার যে প্রতিক্রিয়া হলো ক্ষমতাসীনদের মধ্যে, যে ডেইলি স্টার হিজবুত তাহরিরের পক্ষে প্রচারণা করছে। এখন আমি বলি আপনাকে, এই যে বোমা মারছে গাড়িতে, পেট্রোল বোমা মারছে গাড়িতে, এই নিউজ আপনারা দেখেন না, আমরা ছাপি না, তার মানে কি এই যে আমরা বোমাবাজদের পক্ষে প্রচার করতেছি? এটা তো একটা ঘটনা, এটা তুলে ধরা তো আমার দায়িত্ব মিডিয়ার ম্যান হিসেবে, মিডিয়ার একজন কর্মী হিসেবে। আমি সেটা তুলে ধরবো না? তা একটি নিষিদ্ধ মৌলবাদী সন্ত্রাসী সংগঠন তৎপর হচ্ছে বাংলাদেশের জন্য, এটা একটা বিপদ বলেই তো এটাকে নিষিদ্ধ করা হয়েছে। তারা আবার তৎপর হয়েছে, এই সংবাদটি আমি জানাবো আমার পাঠককে, এটা তো আমার দায়িত্ব। কিন্তু এটা জানাতে গিয়ে আমি যদি আক্রমণের শিকার হই বা তীব্র সমালোচনার শিকার হই যে কেন আমি এটা জানালাম, আমি তার পক্ষে চলে গেলাম, এই ইন্টারপ্রিটেশনটা তো ঠিক না। এইটা মত প্রকাশের স্বাধীনতার উপরে নিশ্চয় প্রত্যাশা করে আমরা শেষ করতে চাই। আমাদের আসলে বাংলাদেশের যে লড়াকু খেলোয়াড়রা এখন রয়েছে, বিশ্বকাপ জয়ের প্রত্যাশা এবং
কোয়ার্টার ফাইনালের পথে রয়েছে। আমরা মঞ্জু ভাই, মনির ভাই, আমরা দুজনে জানি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী খেলা প্রিয় মানুষ, খেলা পাগল মানুষ। আমরা কিছুদিন আগে বঙ্গবন্ধু কাপও দেখেছি, তিনি সরাসরি মাঠে উপস্থিত ছিলেন, খেলা উপভোগ করেছিলেন এবং বাংলাদেশ দল যাতে চ্যাম্পিয়ন হতে পারে সেই প্রত্যাশা করেছিলেন। আমরা এটাও শুনতে পেয়েছি যে আমাদের বিশ্বকাপ খেলা দেখার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর একটা চেষ্টা রয়েছে, যদি তিনি সময় পান হয়তো যাবেন। তো আমরা এই খেলায় আসলে একটা জায়গায় কিন্তু আমাদের একটা বিভাজন নাই, সেখানে হচ্ছে এই যে খেলা এবং বিশেষ করে আমাদের এই ক্রিকেট খেলা, এই খেলায় কিন্তু প্রত্যেকটা পক্ষ কিন্তু আমরা একজোট, একমত, এক ঐক্য। আরো একটা জায়গায় নাই, সেটা হলো ডিউটি ফ্রি গাড়ি আনার ব্যাপার। ডিউটি ফ্রি গাড়ি আনার ব্যাপার, জি। তো এই যে বাংলাদেশের এই খেলার পথে যে আমরা যাচ্ছি, সারা বিশ্বে কিন্তু আমরা নানাভাবে আমাদেরকে তুলে ধরছি। আমাদের হয়তো বা রাজনৈতিক সহিংসতা, প্রতিহিংসা আমাদের কোনো না কোনোভাবে দূরে ঠেলে রেখে দেয়। আপনার কি শুভকামনা থাকবে আমাদের এই ছেলেদের প্রতি যারা খেলছে, যারা এই বিশ্বকাপে? আমরা আশা করব তারা ভালো খেলবে, সুন্দরভাবে খেলবে এবং একটা বিজয় ছিনিয়ে আনবে। এবং আমরা আশা করব এই যে আমাদের এই উপলক্ষে আমরা সমস্ত বাংলাদেশের মধ্যে মানুষ ঐক্যবদ্ধ হয়ে থাকি, সে ঐক্যের কালচারটা আমাদের দেশেও একটা স্থাপন করতে হবে অভ্যন্তরীণ রাজনৈতিক ক্ষেত্রে। এবং সেটা যে করতে পারবো, সেটার যে সম্ভাবনা শেষ হয়ে যায়নি, সেটার প্রমাণ হচ্ছে খেলা উপলক্ষে যেমন আমরা সবাই একত্র হয়ে দাঁড়াই। এবং আমি মনে করি মনির ভাই, খেলোয়াড়রা যদি দেশে ফিরে আসে, জয় পরাজয় খেলায় থাকবেই, তারা ফিরে আসার পরে যখন বাংলাদেশে তারা নামবে, আমার মনে হয় এই প্রশান্তি কিন্তু আমাদের চলে আসতে পারে। অবশ্যই থাকবে। যেমন কালকে একটা বাংলাদেশের জন্য খুব গুরুত্বপূর্ণ খেলা, কালকে খেলাটি জিততে পারলে পরবর্তী ধাপে বাংলাদেশ উত্তীর্ণ হবে। এবং এই বিশ্বকাপে এ পর্যন্ত বাংলাদেশ যে খেলাটি খেলেছে, একটা ভালোই খেলেছে। তো নিশ্চয়ই সেটা একটা খেলা আসলে অ্যাটমসফিয়ারটাই চেঞ্জ করে দেয়। কালকে আপনি দেখবেন, বা আপনারা দেখেছেন এই যে খেলাগুলি, যে খেলা খেলেছে বাংলাদেশ, তাতে সেই দিন কিন্তু আর এই ভেদাভেদগুলো থাকে না আর কি, একটা অন্যরকমের উত্তেজনার সৃষ্টি হয়। সেইটা হোক, চলুক। এবং যেটা মঞ্জু ভাই বলছেন যে আমাদের রাজনীতি তো এরকম একটা পরিবেশ তৈরি হোক, সেটাই আমরা কামনা করি। মানে এটা একটা জায়গায় একটু আমি ভাই আপনার কাছে জানতে চাই, সেটা হচ্ছে দেখেন আপনি, আমরা সেদিন দেখেছি বিএনপি হঠাৎ করে বলল যারা এই সময় আহত হয়েছে, নিহত হয়েছে, তাদেরকে পুরস্কৃত করবে। মাননীয় প্রধানমন্ত্রী আহত নিহতদের পুরস্কার প্রদান করা তার ঘোষণা করছেন। আমরা কি আমাদের এই খেলোয়াড়, নিশ্চয়ই অনেক পুরস্কার রয়েছে, কিন্তু আমরা কি তাদেরকে আরো শক্তি সঞ্চয়ের জন্য সরকারি, বিরোধী দল, রাজনীতির নেতৃবৃন্দ আমরা বলতে পারি কিনা তোমরা ফিরে আসো, তোমাদের জন্য পুরস্কার রয়েছে? তা তো বটেই, অবশ্যই। এবং তবে আহত নিহতদের যে পুরস্কার দেওয়ার চেয়ে আহত নিহত না হওয়াটা ভালো আর কি। আমরা খেলার কথা দিয়ে শেষ করতে হচ্ছে মনির ভাই এবং মঞ্জু ভাই। এবং আমরা আশা করি আমাদের বাংলাদেশ টিম খুব বেশি ভালো খেলবে এবং আমাদের যদি ফাইনালে বাংলাদেশ টিম যেতে পারে, নিশ্চয়ই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং এদেশের নানা শ্রেণী পেশার মানুষ, কিন্তু অস্ট্রেলিয়া বহু লোক এখন গিয়েছে সেই খেলা দেখছে, এবং খেলা আমরা বিজয় ছিনিয়ে আনবো। এবং তারা এই বিজয় ছিনিয়ে আনার সাথে সাথে আমরা বাংলাদেশের যে প্রতিহিংসা রাজনীতি, সেটাও দূর করতে সমর্থ হব। দর্শক, প্রাণফোটে নিউজ অ্যান্ড ভিউজ আজ এই পর্যন্ত। আগামীকাল একই সময় দেখা হবে অন্য কোনো অতিথির সঙ্গে। আপনাদের সবাইকে দেখার আমন্ত্রণ রইল। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই ভীষণ ভালো থাকবেন। মানে এটা একটা জায়গায় একটু আমি ভাই আপনার কাছে জানতে চাই, সেটা হচ্ছে দেখেন আপনি, আমরা সেদিন দেখেছি বিএনপি হঠাৎ করে বলল যারা এই সময় আহত হয়েছে, নিহত হয়েছে, তাদেরকে পুরস্কৃত করবে। মাননীয় প্রধানমন্ত্রী আহত নিহতদের পুরস্কার প্রদান করা তার ঘোষণা করছেন। আমরা কি আমাদের এই খেলোয়াড়, নিশ্চয়ই অনেক পুরস্কার রয়েছে, কিন্তু আমরা কি তাদেরকে আরো শক্তি সঞ্চয়ের জন্য সরকারি, বিরোধী দল, রাজনীতির নেতৃবৃন্দ আমরা বলতে পারি কিনা তোমরা ফিরে আসো, তোমাদের জন্য পুরস্কার রয়েছে? তা তো বটেই, অবশ্যই। এবং তবে আহত নিহতদের যে পুরস্কার দেওয়ার চেয়ে আহত নিহত না হওয়াটা ভালো আর কি। আমরা খেলার কথা দিয়ে শেষ করতে হচ্ছে মনির ভাই এবং মঞ্জু ভাই। এবং আমরা আশা করি আমাদের বাংলাদেশ টিম খুব বেশি ভালো খেলবে এবং আমাদের যদি ফাইনালে বাংলাদেশ টিম যেতে পারে, নিশ্চয়ই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং এদেশের নানা শ্রেণী পেশার মানুষ, কিন্তু অস্ট্রেলিয়া বহু লোক এখন গিয়েছে সেই খেলা দেখছে, এবং খেলা আমরা বিজয় ছিনিয়ে আনবো। এবং তারা এই বিজয় ছিনিয়ে আনার সাথে সাথে আমরা বাংলাদেশের যে প্রতিহিংসা রাজনীতি, সেটাও দূর করতে সমর্থ হব। দর্শক, প্রাণফোটে নিউজ অ্যান্ড ভিউজ আজ এই পর্যন্ত। আগামীকাল একই সময় দেখা হবে অন্য কোনো অতিথির সঙ্গে। আপনাদের সবাইকে দেখার আমন্ত্রণ রইল। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই ভীষণ ভালো থাকবেন।
সাহস। আমরা কিছুদিন আগে বঙ্গবন্ধু কাপও দেখেছি, তিনি সরাসরি মাঠে উপস্থিত ছিলেন, খেলা উপভোগ করেছিলেন এবং বাংলাদেশ দল যাতে চ্যাম্পিয়ন হতে পারে সেই প্রত্যাশা করেছিলেন। আমরা এটাও শুনতে পেয়েছি যে আমাদের বিশ্বকাপ খেলা দেখার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর একটা চেষ্টা রয়েছে, যদি তিনি সময় পান হয়তো যাবেন। তো আমরা এই খেলায় আসলে একটা জায়গায় কিন্তু আমাদের একটা বিভাজন নাই, সেখানে হচ্ছে এই যে খেলা এবং বিশেষ করে আমাদের এই ক্রিকেট খেলা, এই খেলায় কিন্তু প্রত্যেকটা পক্ষ কিন্তু আমরা একজোট, একমত, এক ঐক্য। আরো একটা জায়গায় নাই, সেটা হলো ডিউটি ফ্রি গাড়ি আনার ব্যাপার। ডিউটি ফ্রি গাড়ি আনার ব্যাপার, জি। তো এই যে বাংলাদেশের এই খেলার পথে যে আমরা যাচ্ছি, সারা বিশ্বে কিন্তু আমরা নানাভাবে আমাদেরকে তুলে ধরছি। আমাদের হয়তো বা রাজনৈতিক সহিংসতা, প্রতিহিংসা আমাদের কোনো না কোনোভাবে দূরে ঠেলে রেখে দেয়। আপনার কি শুভকামনা থাকবে আমাদের এই ছেলেদের প্রতি যারা খেলছে, যারা এই বিশ্বকাপে? আমরা আশা করব যারা ভালো খেলবে, সুন্দরভাবে খেলবে এবং একটা বিজয় ছিনিয়ে আনবে। এবং আমরা আশা করব এই যে আমাদের এই উপলক্ষে আমরা সমস্ত বাংলাদেশের মধ্যে মানুষ ঐক্যবদ্ধ হয়ে থাকি, সে ঐক্যের কালচারটা আমাদের দেশেও একটা স্থাপন করতে হবে অভ্যন্তরীণ রাজনৈতিক ক্ষেত্রে। এবং সেটা যে করতে পারবো, সেটার যে সম্ভাবনা শেষ হয়ে যায়নি, সেটার প্রমাণ হচ্ছে খেলা উপলক্ষে যেমন আমরা সবাই একত্র হয়ে দাঁড়াই। এবং আমি মনে করি মনীষ ভাই, খেলোয়াড়রা যদি দেশে ফিরে আসে, জয় পরাজয় খেলায় থাকবেই, তারা ফিরে আসার পরে যখন বাংলাদেশে তারা নামবে, আমার মনে হয় এই প্রশান্তি কিন্তু আমাদের চলে আসতে পারে। অবশ্যই থাকবে। যেমন কালকে একটা বাংলাদেশের জন্য খুব গুরুত্বপূর্ণ খেলা, কালকে খেলাটি জিততে পারলে পুরো ইয়ে করিতে স্টেট এন্ড যে রাষ্ট্রের সংবাদপত্র স্বাধীনতা নাই এবং সংবাদপত্র এবং সরকার দুটার মধ্যে তাকে যদি স্বাধীন সংবাদপত্র এবং সরকার যদি তাকে বেছে নিতে হয়, তাহলে তিনি বলছেন যে আমি তাহলে স্বাধীন সংবাদপত্রকে বেছে নিব আর কি। জেফারসনের আরেকটা কথা আছে, ইট ইজ দি গভর্নমেন্ট হু শুড বি সেন্সার্ড। সরকারকে সেন্সর করতে হবে, জেফারসন বলছে আর কি। বিষয়টা হচ্ছে কি যে শাসন বলেন, প্রশাসন বলেন বা রাজনৈতিক প্রক্রিয়া বলেন, মত প্রকাশ যদি না হয়, স্বাধীনতাটা যদি না থাকে, তাহলে পুরোটাই হয়ে যায় একটি অটোক্রেটিক ব্যবস্থা আর কি। তফাৎটা একটা অটোক্রেটিক ব্যবস্থার সঙ্গে একটা গণতান্ত্রিক ব্যবস্থা, এই যে একটাই তফাৎ, সেটা হচ্ছে এখানে মত প্রকাশের স্বাধীনতা থাকবে, ভিন্ন মত প্রকাশের স্বাধীনতা থাকবে, ব্যক্তিগত মত প্রকাশের স্বাধীনতা থাকবে ইত্যাদি। আমাদের সংবিধানে সেই কথাটা আছে। সুতরাং এই জায়গাগুলো খুব, এবং বিশেষ করে যেমন আমরা অনেক সময় বলি, আমরা বলি না, এটা বলাই হয়ে থাকে যে ইন এ ওয়ার ফার্স্ট ক্যাজুয়ালিটি ইজ ফ্রিডম অফ স্পিচ। যে কোনো যুদ্ধে প্রথম যে ক্ষতিটা হয় সেটা হচ্ছে মত প্রকাশের স্বাধীনতাটা। আমাদের এখানে তো একটা যুদ্ধ চলতেছে এক অর্থে, তাই না? তো সেখানে দেখেন আমাদের এখানেও কিন্তু একটা টেন্স, আপনি একটা মিডিয়ার সঙ্গে আছেন, আমি আছি, আমাদের মধ্যে কিন্তু সবসময় একটা টেনশন কাজ করে যে আমরা কি লিখবো, কতটুকু লিখবো, কতটুকু বলবো, কতটুকু বলবো না। কেন কাজ করে? এই অবস্থার মধ্যে দিয়ে পরস্পর মুখোমুখি যে রাজনৈতিক অবস্থান, এই অবস্থানের আসলে পরিত্রাণের উপায় কি, বা আমরা এই বিষয়ে আপনি আপনার বিশ্লেষণ কি? দীর্ঘ রাজনৈতিক জীবনে আপনার দেখা সেই, যদি আমি মনে করি 69, 70, 71 এবং 90 সহ বর্তমান পরিস্থিতিকে আপনি কিভাবে বিশ্লেষণ করছেন? তো পরিত্রাণের তো পথ এখন দেখা যাচ্ছে না। একটা সমাধান বলেছে আওয়ামী লীগ, যেটার মূল কথা হচ্ছে যে বিএনপিকে নির্মূল করে দেওয়া, বিএনপিকে কোনো স্পেস না দেওয়া। সমস্যা এবং সংকট তো ওই কারণেই সৃষ্টি হয়েছে যে তাকে স্পেস দেওয়া হয়নি। তারপর সেই স্পেসটা বিএনপি সঠিকভাবে ইউজ করে নেয়। তারা এই হরতাল অবরোধের নামে সহিংসতা করেছে, নাশকতা করেছে, সেগুলি হচ্ছে ভিন্ন বিষয়, কিন্তু স্পেসটা দেওয়া হয়নি। এইটা হচ্ছে একটা প্রধান সমস্যা। আর একটা সমস্যা হচ্ছে যে অপরদিকে বিএনপি যেটা বলছে যে তাদের দাবি না মানা না পর্যন্ত আন্দোলনটা চলতেই থাকবে। তাহলে তো আমরা একটা কানাগলির মধ্যে ঢুকে ফেললাম, যেখানে মানে টানেলের অপর দিকে কোনো আলো দেখা যাচ্ছে না। তো এটার সমাধান কিভাবে হবে? আমরা যদি আমাদের দেশের ইতিহাস বা পৃথিবীর বিভিন্ন দেশের ইতিহাস দেখি, এইভাবে সমস্যার কিন্তু সমাধান হয় না, সংকটটা থেকেই যায়। এখন আওয়ামী লীগ বলছে যে বহু আগে বলেছিল তারা, তার মধ্যে যোগাযোগ আছে, তারা তাদের সাথে যোগাযোগ করে আমাদের সাথে যোগাযোগ করিয়ে দেন, সেখানে মোবাইল নাম্বারও দেওয়া হয়েছে। এইভাবে ঘটনা ঘটছে, সেগুলিও তো বন্ধ করার কোনো উপায় নেই। সরকার অনেক কথা বলছে। গত 5ই জানুয়ারি যে নির্বাচন হয়েছিল, তার আগে পরে যে প্রচন্ড রকম নাশকতা হয়েছে, সেই নাশকতা এবং সন্ত্রাস, সেগুলি নিয়ে কিন্তু একজনের আজ পর্যন্ত সাজা হয়েছে আমরা দেখিনি। এখন
এখনো বহু মামলা মোকদ্দমা হচ্ছে, বহু গ্রেপ্তার হচ্ছে এবং হুকুমের আসামি করা হয়েছে। খালেদা জিয়াকে, ফখরুল সাহেবকে আসামি করা হয়েছে, কিন্তু সেটারও বিচার কি হবে না হবে আমাদের জানা নেই। যদিও সরকার সাম্প্রতিককালে বলেছে যে এটা খুব শীঘ্রই 6 মাসের মধ্যে এগুলি বিচারগুলি সম্পন্ন করা হবে। কাজেই এই অরাজকতা, এই আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, এটা কিন্তু অব্যাহত আছে এবং সেটা তো আরো বিপদের জায়গায় চলে যাবে যখন এটার তো এই আইন শৃঙ্খলা পরিস্থিতি সমস্যা সমাধানের যে চেষ্টা, সেই চেষ্টার কফিনের মধ্যে শেষ পেরেক হবে খালেদা জিয়ার গ্রেপ্তার। এই জিনিসগুলি তো খুবই খারাপ। জি, আমরা আসলে খালেদা জিয়ার গ্রেপ্তারের প্রসঙ্গ নিয়ে আসছিলেন মঞ্জুল হাসান খান ভাই এবং বলছিলেন যে এটি আসলে সংকট সমাধান করবে কিনা সেটি একটা ভাববার জায়গা তৈরি করেছে। আপনার বিশ্লেষণে কেবল আসলে আমরা সমাধান এবং সংকটের যে পরিণতির দিকে যাচ্ছে সেটার একটা উত্তরণ দরকার, সেটি কিন্তু আমাদের মূল আলোচ্য বিষয়। উত্তরণের বিষয় তো মঞ্জু ভাই যেটা বলছে তার থেকে আমার খুব পদ্মায় লঞ্চডুবির 4 দিন পর আজ আরও 7টি মরদেহ উদ্ধার। মৃতের সংখ্যা দাঁড়ালো 78। কোনো প্রশিক্ষণ ছাড়াই সহকারীরা চালাচ্ছে পাটুরিয়া দৌলতদিয়ার অধিকাংশ লঞ্চ। আমরা আমাদের প্রধান শিরোনামগুলো দেখলাম এবং শিরোনামের শুরুগুলো একই ধরনের বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট সেগুলো নিয়ে শিরোনাম আমাদের করতে হয়েছে এবং সেগুলি করা হয়েছে বাংলা ভিশন অন্যান্য চ্যানেলের মতো। আমি মঞ্জু ভাই আপনাকে দিয়েই যদি আমরা আলোচনাটা এইভাবে শুরু করতে চাই, 52 দিন ধরে আমাদের দেশে অবরোধ হরতাল চলছে লাগাতার এবং 101 জন নানা পরিসংখ্যান রয়েছে মারা গিয়েছে, আগুনে মরছে, বন্দুক যুদ্ধে মারা যাচ্ছে, নানাভাবে মানুষের যে মৃত্যু, সেই মৃত্যুর সংখ্যাও বাড়ছে। এই অবস্থার মধ্যে দিয়ে পরস্পর মুখোমুখি যে রাজনৈতিক অবস্থান, এই অবস্থানের আসলে পরিত্রাণের উপায় কি, বা আমরা এই বিষয়ে আপনার বিশ্লেষণ কি? দীর্ঘ রাজনৈতিক জীবনে আপনার দেখা সেই যদি আমি মনে করি 69, 70, 71 এবং 90 সহ বর্তমান পরিস্থিতিকে আপনি কিভাবে বিশ্লেষণ করছেন? তো পরিত্রাণের তো পথ এখন দেখা যাচ্ছে না। একটা সমাধান বলেছে আওয়ামী লীগ, যেটার মূল কথা হচ্ছে যে বিএনপিকে নির্মূল করে দেওয়া, বিএনপিকে কোনো স্পেস না দেওয়া। সমস্যা এবং সংকট তো ওই কারণেই সৃষ্টি হয়েছে যে তাকে স্পেস দেওয়া হয়নি। তারপর সেই স্পেসটা বিএনপি সঠিকভাবে ইউজ করে নেয়, তারা এই হরতাল অবরোধের নামে। এইটা তো ঠিক না এবং এটা আমরা যেমন কমিউনিস্ট পার্টি, আমরা তো আমাদের জন্মলগ্ন থেকেই পাকিস্তান আমলেও তো আমরা এই ধরনের মিলিটারি ইন্টারভেনশন দেখেছি, মার্শালও দেখেছি, আমরা সবসময় এটার বিরোধিতা করেছি। বাংলাদেশেও যখন হয়েছে আমরা সবসময় এটার বিরোধিতা করেছি এবং সর্বশেষ যে 1/11 এখানে ঘটলো, সেটা তো কিছু কিছু রাজনৈতিক দলের নেতা নেত্রীরা এই কথাও বলেছেন যে এটা আমাদের আন্দোলনের ফসল, তাতে সেটাকে অন করেছেন। কিন্তু আমরা কিন্তু কমিউনিস্ট পার্টি সেগুলি কন্ডেম করেছি, কেননা এই ধরনের ইন্টারভেনশন অতীতে অভিজ্ঞতা আমরা দেখি সেটা সেনাবাহিনীর জন্য মঙ্গলজনক হয় না এবং দেশের জন্য শেষ পর্যন্ত মঙ্গলজনক হয় না। এবং আমরা 1/11 পরে কিন্তু আমরা পরের দিনই আমরা মিছিল করেছি, আমি নিজে ছিলাম সেখানে, মিছিলে ছিলাম, একটা মিটিং করেছি পুলিশের বাধা উপেক্ষা করে এবং তারপর আমাদের লোকজনকে অ্যারেস্ট করা হয়েছে এবং আমাকেও পার্টি অফিসে 1.5 ঘন্টা মিলিটারি এবং পুলিশ ঘেরাও করে রেখে দিয়েছিল। কাজেই আমরা কিন্তু সবসময় এটার বিরুদ্ধে। আমরাও তো একটা বিকল্প চাচ্ছি, আমরাও কিন্তু মনে করছি যে এই দুইটা দল, এদের কাছে বাংলাদেশ নিরাপদ না। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব বলেন, বাংলাদেশের গণতন্ত্র বলেন, সেটা নিরাপদ না। এখানে একটা বিকল্প শক্তির উত্তর, সেই বিকল্প শক্তিটা হচ্ছে রাজনৈতিক শক্তি। সেটার মধ্যে এই ধরনের সামরিক বাহিনী টাহিনী এদের স্থান নেই। সামরিক বাহিনী যে দায়িত্ব পালন তাদের সেই দায়িত্ব পালন করবে। আমরা হয়তো আবার একটু সময় থাকলে শুনে আসবো। আমরা একটু মনির ভাই আপনার কাছে ভিন্ন প্রসঙ্গে আসি, মত প্রকাশের স্বাধীনতা নিয়ে একটা